আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা শেষ পর্যন্ত প্রমাণ দেখাইলাম নিবৃত্তি বিভব, তাই না? নিবৃত্তি বিভব কাকে বলে, তারপর আমরা শিখলাম নিবৃত্তি বিভবের সমীকরণটা কি কি হতে পারে, শিখাইলাম না? আচ্ছা, আজকে আমার প্রথম টার্গেট হলো নিবৃত্তি বিভবকে গ্রাফে নিয়ে আসা। নিবৃত্তি বিভবকে গ্রাফের মধ্যে নিয়ে আসা কেমন দেখো খেয়াল করে। আচ্ছা, যেমন দেখো, আমাদের ফর্মুলা হলো ইভিএস ইকুয়াল টু হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার, অর্থাৎ কে ম্যাক্স ইকুয়াল টু হলো ইভিএস, তাই না? ইভিএস হলো কে ম্যাক্স। ইভিএসটা কি? স্টপিং পটেনশিয়াল। এখানে ইলেকট্রন যাবে কিভাবে, আমাকে একটু ঝটপট কথা বলো তো। এখানে কিন্তু আমরা অল্প বিভব অথবা বিভব অ্যাপ্লাই করবই না, বিভব আমি অ্যাপ্লাই করবই না, বা অল্প বিভব অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ইলেকট্রনকে যদি, আর এখানে ইলেকট্রনকে মুক্ত করতেছে কে? আলো মুক্ত করতেছে। আর এক্সরেতে কিন্তু উচ্চ বিভবের কারণে আমার ফিলামেন্ট গরম হয়ে গেছে, ফিলামেন্ট থেকে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন বের হয়েছিল। আর এখানে কিন্তু সেরকম ফিলামেন্ট গরম হচ্ছে না, মেটাল প্লেট থেকে আলো ইলেকট্রন বের হয়ে আসতেছে। আচ্ছা, এখন আসো, ই ভিএস ইকুয়াল টু হলো কে ম্যাক্স মানে কি? এইচ এফ মাইনাস কত বলতো? এইচ এফ নট। এইচ এফ মাইনাস কত বলতো? এইচ এফ নট। অথবা ভিএস ইকুয়াল টু হবে, খেয়াল করো, ভিএস ইকুয়াল টু হবে এফ এফ বাই ই, কি বলতো? এফ এইচ বাই ই মাইনাস ডব্লিউ নট বাই ই। মানো কিনা এই কথাটা তোমাকে মানতে হবে। ভিএস ইকুয়াল টু হলো, একটাকে বের করে নিয়ে আসলাম, হলো এইচ বাই ই মাইনাস এইচ এফ নট, মানে কিন্তু আমাদের ছিল ডব্লিউ নট। তাহলে ভাগ কত হলো ই। তোমার জ্ঞাতার্থে আমি জানাইতে চাই, ও বাজান, তোমার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, সেটা হইল এইচ ধ্রুবক, ই ধ্রুবক, কোন একটা মেটাল প্লেটের জন্য কার্য অপেক্ষক ধ্রুবক। সাবধান, কোন একটা পার্টিকুলার ফর সোডিয়াম ডব্লিউ নটটা ধ্রুবক, ফর পটাশিয়াম ডব্লিউ নট ভিন্ন, বাট পটাশিয়ামের জন্য ধ্রুবক, ফর সিজিয়াম ধ্রুবক। তাহলে একটা পার্টিকুলার মেটাল প্লেটের জন্য কার্য অপেক্ষক ধ্রুবক, ই তো ধ্রুবক, এটা তো বুঝোই তোমরা। তার মানে কি, তুমি কিছু টের পাও এখানে? আর ইউ গেটিং এনি টের? দেখো তো, ভিএস আর এফ একমাত্র পরিবর্তনশীল। তার মানে আমরা তখন যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে ভিএস হবে এফ এর সমানুপাতিক। ভিএস হবে এফ এর সমানুপাতিক, কিন্তু সামনে যদি উনি আসছেন আবার, তাহলে কি হবে? একটু এই বরাবর হলো এফ, এই বরাবর হলো ভিএস। গ্রাফটা হবে হচ্ছে এরকম, গ্রাফটা হবে হচ্ছে এরকম, এ বি। আর এ বিন্দুর যে ফ্রিকোয়েন্সি, এ বিন্দুর যে ফ্রিকোয়েন্সি, তার নাম কি? তার নাম হচ্ছে এফ নট, আই মিন সূচন কম্পাঙ্ক। এটা কি ভার্সেস কি গ্রাফ? ভিএস, হ্যাঁ, এম এক্স মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু যেমনি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। ভেরি গুড, ভেরি গুড। এখন আসো, এটা হলো ভিএস ভার্সেস এফ, কিন্তু উইল বি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস কি বলতো? সি। এখন দেখো, যেটা আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি, এবারে তাকাও, আবার এই বরাবর এফ, এই বরাবর এবার ইভিএস পুরাটাই একই কথা, কিন্তু ইভিএস পুরাটাই। তখনও কিন্তু যেহেতু এটা ধ্রুবক, তো এটা যেমন হবে এটা একই রকম আসবে, গ্রাফ হবে এরকম। তার মানে আমি যদি বলি ভিএস ভার্সেস এফ যেরকম, ইভিএস ভার্সেস এফ একই রকম। কারণ এমবি ভার্সেস টি গ্রাফ যেমন হয়, ভি ভার্সেস টি গ্রাফ তো একই রকম হয়, এম তো ধ্রুবক।
একটা বস্তুর ভর নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী ধ্রুবক না, এরকম আসবে। তাহলে গ্রাফ দুটোর মধ্যে গেঞ্জাম লাগাবেন না। হয়তো আমাকে বলতে পারো, স্যার আপনি তো ইভিএস ভার্সেস এফ গ্রাফ করাইছেন, আপনি তো বিএস ভার্সেস এফ গ্রাফ করান নাই স্যার। বাজান রে, বিএস ভার্সেস এফ গ্রাফটা যেমন হবে, ইভিএস ভার্সেস এফ গ্রাফটাও সেমন হবে। বুঝতে পারছি? এখানে ইভিএস বসেছে কার বদলে? ইভিএস বসেছে হলো কে ম্যাক্স এর বদলে, হাফ এন বি ম্যাক্স হোল স্কোয়ারের বদলে। কে বসেছে? ইবিএক্স বসেছে। বুঝতে পারলাম? এবার তোমাদের মধ্যে এইখানে আমি অল্প সময় করেই আমরা ছেড়ে যাব এখান থেকে, আমরা নতুন টপিক আজকে চলে যাব। তাহলে আশা করতে পারি এই কথাগুলো তোমাদের রাফ খাতায় গেছে। তোমার রাফ খাতা তোমার জন্য অ্যাসেট। বুঝবো আমরা এই চ্যাপ্টার আমাদের শীঘ্রই শেষ হয়ে যাবে, হয়তো আগামী ক্লাসেও হইতে পারে, শেষ হয়ে যেতে পারে। এখন তোমরা আমাকে যেটা বলবা সেটা হইল, দেখি বুদ্ধি শুদ্ধি কার আছে। আমি কি একটা অ্যান্সার পাবো না এখান থেকে? একটা অ্যান্সার পাবো না? হইল এটা? এই বরাবর এফ, এই বরাবর কে ম্যাক্স দিলাম, কে ম্যাক্স একই কথা। আচ্ছা এটা দিলাম না, যাও। এই বরাবর এফ, এই বরাবর ইভি, একই তো কথা। কে ম্যাক্স দেওয়া মানে একই কথা। এবং গ্রাফটা হলো এরকম। এতক্ষণ আমি গ্রাফ এখান থেকে আঁকা শিখাইছি না? দাঁড়াও, এটা বলো গ্রাফটা হচ্ছে এরকম। এটা এ বি সি, এ বি সি। তোমরা বলবা তাহলে একটুকের নাম, এটা যদি ও হয়, ও হয়, তাহলে এও কি? একটুকটা কি আসলে? এই জবাবটাই চাচ্ছি তোমার কাছে। নিবৃত্তি বিভবের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক। মানে কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বাড়বে, তাহলে কম্পাঙ্ক আর ল্যামডা তো ব্যস্তানুপাতিক, তাহলে উল্টা হবে ব্যস্তানুপাতিক। হ্যাঁ ঠিকই আছে তানবীর, ঠিকই আছে। বলো একটু কত? ওয়ে বা একটু কত? না মনিরা, এটা ভিএস না, ডব্লু নট। কেন ডব্লু নট বা ই আসবে কেন যাবিনি? আমরা কি এখানে ভিএস নিচ্ছি না ইভিএস নিচ্ছি? পুরোটা নিচ্ছি। আমরা কি এখানে শুধু ভিএস নিচ্ছি না ইভিএস নিচ্ছি? আমরা কি কেএমএক্স নিচ্ছি না? তাহলে ডব্লু নট বা ই কেন আসবে জামিনী? এবং তোমাকে আমি জানাই দিতে চাই, এই ওয়ে হলো আমাদের ডব্লিউ নট, মানে হলো কার্য অপেক্ষক। এই ওয়েটুকু হচ্ছে আমাদের ডব্লিউ নট, মানে কি? কার্য অপেক্ষক। বুঝতে পারেন? আমাদের ফর্মুলা কি? কে ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস ডব্লিউ নট। এই সেই ডব্লিউ নট। ইভিএস এর ফর্মুলা কি? ইভিএস ইকুয়াল টু এইচ এফ মাইনাস ডব্লিউ নট। এই সেই ডব্লিউ নট, আই মিন কার্য অপেক্ষক। হ্যাঁ, এইচ এফ নট মানেই তো ডব্লিউ নট। সৈকত বলছে, মানে অনেকেই বলছে। হ্যাঁ আমি একটু আসি, দাঁড়াও দেখি। হ্যাঁ ডব্লিউ নট বা ইটা হবে না। জামিনী, এটা জামিনী পরে আবার ঠিক করছে। রাফি ডব্লিউ নট, রাব্বি বলে ডব্লিউ নট, ফাহাদ আল ফয়সাল এই স্যাপ মানে ডব্লিউ নট। জামিনী পরে অ্যান্সার চেঞ্জ করলো, এই স্যাপ নট ঠিক আছে, এই স্যাপ নট। বাবা এটা কি হলো? আচ্ছা আমি কই গেলাম? ঠিক আছে তো? হ্যাঁ এই স্যাপ নট, এই স্যাপ নট মানেই তো ডব্লিউ নট। তাহলে ওয়ে সমান সমান আমি লিখতে পারবো ডব্লিউ নট সমান সমান এই স্যাপ নট। এখান থেকে লিখতে পারবো ডব্লিউ নট সমান সমান ওয়ে হলো ডব্লিউ নট সমান সমান এইচ এফ নট। আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, এইবার চলে আসো আমাদের আজকের দিনের পরের প্রশ্ন। লেখো,
ডি ব্রগলি, ডি BROGLIE, ডি ব্রগলি তরঙ্গ কাকে বলে? ডি ব্রগলি তরঙ্গ কাকে বলে? আজকের দিনের আমাদের পরের প্রশ্ন, ডি ব্রগলি তরঙ্গ কাকে বলে? আমরা লিখতে পারছি না? ডি ব্রগলি তরঙ্গ কাকে বলে, এটা নিয়ে আজকে আমাদের কাহিনী হবে, মেলা কাহিনী, সেরকম কাহিনী চলবে, বুঝবো আমরা এটা। আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ ব্যাপারটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি, ঠান্ডা মাথায় বোঝাই, এমনি শীত পড়ছে, ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা জানো মনে হয় লাইট মানে ফোটন, তাই না? ফোটন তো মানে লাইট ক্যান বিহেভ অ্যাজ পার্টিকেল, অ্যাজ ওয়েভ। আলো কণা হিসাবেও থাকতে পারে, তরঙ্গ হিসাবেও থাকতে পারে। ইফ আই ওয়ান্ট টু এক্সপ্লেন ব্ল্যাক হোল, I must consider I must consider particle property of light, particle property of photon. I must consider gravity on photon. And when gravity will be affected, gravity will be considered when a particle will have mass. তাই না? ব্ল্যাক হোল তো আমরা পড়ছি না? ব্ল্যাক হোল পড়ছি। এখন আমার প্রশ্ন হলো, লাইট তরঙ্গ হিসেবেও থাকতে পারে, আবার কণা হিসেবেও থাকতে পারে। তো ডি ব্রগলি বলল, এরে ভাই কি সমস্যা কি? আলো যদি কণা হয়, তার যদি তরঙ্গ থাকে, তো ইলেকট্রনও তো কণা, তার তরঙ্গ থাকবে না কেন? প্রোটনও তো একটা কণা, তার তরঙ্গ থাকবে না কেন? তারও তরঙ্গ থাকবে, তারও একটা তরঙ্গ ধর্ম থাকবে, তার সাথে সাথে সে একটা তরঙ্গকে সাথে নিয়ে চলবে। ইলেকট্রন ক্যান মুভ উইথ ওয়েভ। ফোটনে থাকতে পারে, ইলেকট্রন দোষ করলো কি? প্রোটন কি দোষ করলো? মানে ঝগড়া, তাই তুমি পারছো আমি পারবো না কেন, তুমি এই পথটা গেছো আমি এই পথটা গেছি, মানে ঝগড়া লাগছে আর কি। মানে ডি ব্রগলি বলল যে যদি ফোটন, ওই চান্দুর যদি তোমার কণা ধর্ম হয়, তার যদি আবার তরঙ্গ থাকে, তার যদি আবার তরঙ্গ নেচারও থাকে, তো ইলেকট্রন তো একটা কণা, তো হের কেন তরঙ্গ থাকবে না? হের কেন তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না? তরঙ্গ ধর্ম থাকবে না? যুক্তি, কথার মধ্যে যুক্তি আছে তো। তখন বলা হলো এভরি পার্টিকেল উইল হ্যাভ ওয়েভ নেচার। প্রতিটা কণার একটা তরঙ্গ ধর্ম থাকবে, আর এই তরঙ্গটাকে ওনার নাম অনুসারে, নামটা বুঝতে পেরেছে, ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ, ডি ব্রগলি ওয়েভ। আর ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ব্যাপারটা মাথায় গেছে কি? কি হলো? চন্দ্র, আচ্ছা, কি লাইন কেটে দেন? মানে কি লাইন কেটে দেন? যেমন ডি ব্রগলি, BROGLIE, ডি ব্রগলি, সে বলল ওনারটা থাকবে তো আমারও থাকবে, ঠিক আছে? তাহলে লেখো প্রতিটি চলমান কণা, সুন্দর মতো সংজ্ঞা লিখবার। ফার্স্ট আমাদের প্রশ্ন ছিল ডি ব্রগলি তরঙ্গ কাকে বলে। লেখো প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। প্রত্যেকটি কি বলো? প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে, একেই ডি ব্রগলি তরঙ্গ বলে। দৌড়াও, একেই ডি ব্রগলি তরঙ্গ বলে। তারপর একসাথে লিখবা এই তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে।
এই তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে। আমরা মনে হয় লিখতে পারছি। এই তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে। লিখেছি। এখন তোমার কাছে প্রশ্ন আমার, ফার্স্টে আমি বের করব লাইটের মানে ফোটনের জন্য কি হবে, পরে অন্য কণার জন্য আমরা হিসাব করব। ফোটনের তো ভরহীন, কিন্তু জিন একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি অঙ্কে প্রশ্ন মধ্যে বলছি প্রতিটি চলমান পদার্থ, চলমান চলমান পদার্থ কণার, মুভিং পার্টিকেল, not rest particle. I have to consider moving particle. And you know photon, Jim, photon rest mass 0. But when photon is moving, its rest mass is not equal to 0. Its rest mass is not equal to 0. So, my dear students, আমি মনে হয় বুঝতে পারছি কি বলো আমি, প্রতিটি চলমান পদার্থ কণার তরঙ্গ ধর্ম থাকে, তরঙ্গ যুক্ত থাকে, একেই ডি ব্রগলি তরঙ্গ বলে। আর এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখন আসো আমরা ফার্স্টে ফোটনের জন্য বের করব, তারপর আমি অন্য পার্টিকেল লাইক ইলেকট্রনের জন্য বের করব। ফার্স্টে ফোটনের জন্য, চিপা না কিন্তু, ইট ইজ নট চিপা, ডিভিশন, ইট ইজ ডিভিশন। এখানে ফোটন হবে, এখানে ইলেকট্রন হবে। আমাদের ফর্মুলা কি? ই সমান সমান mc স্কয়ার। হোয়াট ইজ এম? ঘুষি দিয়ে নাক ফোটায় ফেল। এম হচ্ছে, এটা যদি ফোটনের জন্য হয়, এম উইল বি দ্য মুভিং ম্যাস অফ ফোটন। এম ইজ দ্য মুভিং ম্যাস অফ ফোটন equal to mc square. Photon can travel with velocity of light. Only particle it can travel with velocity of light. M, টা কি? What is m? M is the mass, moving mass of the photon. এবং সমান সমান কি? HF। কি কথা কম না কেন? HF ওই যে ইকুয়াল টু HF পড়ো নাই তুমি? ফোর্স। অতএব mc স্কয়ার সমান সমান HF, বা mc ইন্টু সি ইকুয়াল টু HF, বা পি সি ইকুয়াল টু HF। বুঝছি? পি কি? এম হচ্ছে ফোটনের মুভিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঠিক কি হলো? হ্যাঁ, আলোর বেগে চলার কারণে, ইয়েস। এখন আমি তোমাদেরকে এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, বিস্তারিত ব্যাখ্যা আছে। একটা পার্টিকেল যদি আলোর বেগে চলে, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না এখানে। এম সি এর বদলে বসাইছি ভরবেগ। পি মানে তো ভরবেগ, এম হচ্ছে বেগ, সরি এম হচ্ছে ভর, সি হচ্ছে বেগ, ফোটনের বেগ। এম হচ্ছে ফোটনের ভর, চলমান ভর, সি হচ্ছে ফোটনের বেগ। তাহলে এম সি কে আমরা বলবো ভরবেগ পি। তাহলে পি সি ইকুয়াল টু এইচ এফ। অতএব পি সি সমান সমান কত হইতে পারে? আচ্ছা, এটা কি একটু আমি লিখে দিই, একটা ফর্মুলা বানাই দিই তোমাকে আমি। এইচ এফ ভাগ কত বলতো? সি। This P is the momentum of photon. This P is the momentum of photon. এবং তুমি টের পাও, you should getting টের। H ধ্রুবক, C যদি ধ্রুবক হয়, তাহলে P সমানুপাতিক F। ফোটনের ভরবেগ হবে এর কম্পাঙ্কের সমানুপাতিক। এবং তারে লইয়া যদি গ্রাফ আঁকি, এক্স অক্ষ বরাবর F, Y অক্ষ বরাবর P, বিচ্ছাম গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। কিন্তু আপনি তো এটা বের করতে, তো আপনাকে বের করতে বলে নাই। তোমরা আমাকে বলো তো, সি সমান সমান যদি এফ ল্যামডা হয়, তাহলে ল্যামডা সমান সমান কত? সি বাই এফ। কথা বলো। তাহলে এখানে ছিল পি সি সমান সমান এইচ এফ। তাহলে বলো তো এখন, তাহলে ল্যামডা মানে কত? সি বাই এফ। এই যে দেখো তো একটু খেয়াল করে, পি সমান সমান এইচ, এইচ বাই ল্যামডা হয় কিনা? সি বাই এফ হচ্ছে ল্যামডা, তাহলে এফ বাই সি কত? 1 বাই ল্যামডা। অতএব ল্যামডা সমান সমান হবে কত? এইচ ভাগ পি।
ল্যামডা সমান সমান হবে এইচ ভাগ পি। দশা বেগ আলোর বেগের চেয়ে বেশি। আচ্ছা, এটা নিয়ে ব্যাখ্যা আমি তাহলে পরে দিই। এখন আমি আমার কাজটা শেষ করে আসি। জিম 531 নম্বর অনেক বইতে লাইনগুলো কিভাবে লেখা থাকে, তবে জিমের একটা জিনিস আমার পছন্দ হলো, জিম কিন্তু বইটাকে মনে হয় লাইন বাই লাইন পড়তেছে। ভেরি গুড সাইন, এবং এটা সবারই পড়া উচিত। আচ্ছা জিম, এটা নিয়ে দরকার হলে আমি বইটা দেখে তারপর তোমার সাথে তর্কে যাব, মানে কথা বলবো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ল্যামডা সমান সমান এইচ বাই পি পাইছে, এটা কার তরঙ্গ দৈর্ঘ্য? এই পি হলো ফোটনের ভরবেগ, বাজান এই পি হলো ফোটনের ভরবেগ, আর ল্যামডা হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পি এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, পি সমানুপাতিক 1/λ। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি হলো ফোটনের ভরবেগ, ল্যামডা হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এবার তোমাদের মধ্যে একজনকে আমার একটু কমেন্টস দিতে হবে। প্রথম 5টা কমেন্টস আমি দেখব, এই ল্যামডা কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য? এটাকে কি আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলবো? শুধু এই কমেন্টসটুকু চাই, হ্যাঁ বা না। দিস ল্যামডা কি ডি ব্রগলি? হ্যাঁ বা না? এগুলো কিন্তু সব ফোটনের বেলায় প্রযোজ্য। দিস কেস ফর applicable ফর ফোটন। দৌড়াও দৌড়াও। রাহান বলল না, রাকিব বলল না, জিম জিম জি বলল, জরিফ না, শারিয়ার আহমেদ আপন না বলল, এবং না, অ্যান্সার ইজ না। কেন না? ওরে বাজান, ডি ব্রগলির আক্ষেপটা ছিল কোথায়? ডি ব্রগলি বলছে যে আলো, এই যে ফোটন, তুমি কণা, তোমার তরঙ্গ আছে, তো ইলেকট্রন বেচারার দোষটা কি? ওর থাকবে না কেন? তাহলে এটা তো ফোটনের, এটা তো নর্মাল থাকবেই। তার মানে এইটাকে আমরা ডি ব্রগলি বলবো না, এইটাকে আমরা ডি ব্রগলি বলবো না। এটা তো ফোটন, তো সেটা শীত একদম অনেক আগে থেকেই করা, এটা তো সবাই জানতো, সবাই ডি ব্রগলির আগেই সবাই জেনে গেছে যে এটা থাকবে। দিস ল্যামডা ক্যান নট বি ডি ব্রগলি ল্যামডা। ঠিক আছে, তাহলে এটা দিয়ে ছোট্ট একটা ম্যাথ করি আমরা, একটু একটা ছোট্ট ম্যাথ করি প্লিজ। ম্যাথটা লেখেন, ছোট্ট একটা ম্যাথ করবো আমরা এটা দিয়ে। 5600 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ কত? 5600 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ কত? এই অঙ্কটা অ্যান্সারটা আমাকে করে দাও। সোজা অঙ্ক, আমি করে দিচ্ছি, তোমাদের লাগবে না। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, আমার কাছে পি চাইছে, তাহলে পি এর ফর্মুলা কি? এইচ বাই ল্যামডা। এইচ এর মান কত? 6.63 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই ল্যামডা কত? 5600 10 টু দি পাওয়ার -10। তাহলে ঠাস করে আমাকে বলো পি এর মানটা কত আসে? জাস্ট আমি ল্যামডার সূত্র বসাই দিলাম এখানে। আবার এখানে যদি আমি গ্রাফ আঁকি, দেখো ল্যামডা এই বরাবর আর পি হলো এই বরাবর, গ্রাফ কিন্তু ব্যস্তানুপাতিক হয়। কত আসলো? 1.18 1.18 10 টু দি পাওয়ার -27 কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড হয়েছে। এইবার আসো, দিস পার্ট ওয়াজ অ্যাপ্লিকেবল ফর ফোটন, দিস ল্যামডা উইল নট দ্য ডি ব্রগলি। এখন আসো আমাদের ইলেকট্রনের জন্য কি হয়।
ইলেকট্রনের জন্য হবে কি, আমাদের ফর্মুলা হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি। কথাটা খেয়াল করো। এখন তোমরা যেটা বলবা, যদি ফোটন বাদে অন্য পার্টিকেল হয়, ফোটন হইলেই আমি ভি এর জায়গায় সি বসাতে পারবো। ইফ আই কনসিডার ফোটন, আই ক্যান পুট সি ইনস্টেড অফ ভি। আমি সি এর ভি এর জায়গায় সি বসাতে পারবো। সি উইল বি অ্যাপ্লিকেবল অনলি ফর ফোটন, নট ফর আদার পার্টিকেলস। এখন আমার আই এম নাও কনসিডারিং আদার পার্টিকেল, লাইক আই এম কনসিডারিং ইলেকট্রন। তাহলে কি আমি কি এখানে সি বসাতে পারবো? তার বেগ কি আমি সি বসাতে পারবো? ইজ ইট পসিবল ফর ইলেকট্রন টু মুভ উইথ ভেলোসিটি অফ লাইট? নেহি, নেভার। তাহলে কি বসাবো আমরা এখানে? ল্যামডা ইকুয়াল টু হবে এইচ বাই এম ভি। এটা হলো ইলেকট্রনের জন্য, যেহেতু আমি সি নেই নাই। If I consider C, it will be applicable for photon. Because I have considered V, it is applicable for other particle. It is applicable for other particle. এবং এই যে ল্যামডা দেখতে পাচ্ছ, এই ল্যামডা কি বলা হয়? ডি ব্রগলি তরঙ্গ। এই ল্যামডাটা কি বলা হয়, কি বলতো? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমার পালা, ফাঁস করে বলতে হবে, দেখি কে পারে। এখন আমার প্রশ্ন হলো, যদি কোনো কারণে আমাকে বলে দেয়, এই ল্যামডাটাকে আমরা বলবো হচ্ছে ডি ব্রগলি। পি ভার্সেস হলো পি ভার্সেস ল্যামডা। এই গ্রাফ দেখা যাচ্ছে না? পি ভার্সেস ল্যামডা। হ্যাঁ মনিরা, ঠিক আছে, পি ভার্সেস ল্যামডা। এখন আমার প্রশ্ন হলো, দিস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, যেখানে এম হলো ভর, ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তুমি আমাকে বলো তো, আমরা পড়ছিলাম মনে হয় ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে ঠাস করে বলো, এম ইকে সমান সমান হাফ এম ভি হোল স্কোয়ার। লেখা যায়, এম দ্বারা গুণ করছে, এখানে এম স্কোয়ার আসবে, তাহলে এম ভি হোল স্কোয়ার লেখা যাবে। অতএব এম ইকে সমান সমান পি স্কোয়ার বাই টু। এম ভি মানে ভরবেগ পি, অতএব পি সমান সমান 2m ইকে রুট ওভার। পি সমান সমান 2m ইকে রুট ওভার। তাহলে তখন আমরা কি লিখতে পারবো? ল্যামডা সমান সমান এইচ বাই, এই যে পি, পি এর জায়গায় কি বসাবো? 2m ইকে রুট ওভার। ল্যামডা সমান সমান কত? এইচ বাই 2m ইকে রুট ওভার। এইটাও কিন্তু ডি ব্রগলি, এইটাও ডি ব্রগলি, এইটাও ডি ব্রগলি তরঙ্গ। এখন এটা দিয়ে ছোট্ট একটা ম্যাথ করো, কেমন লাগে? ম্যাথ না করলে খারাপ দেখাবে না? লেখো 2m ইকে, লেখো দেখি। 10 ইবি শক্তি সম্পন্ন একটি 10 ইবি শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। 10 ইবি গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এটা নিয়ে আমি আর গেলাম না, ঝামেলাতে গেলাম না। 10 ইবি মানে ইকের মান বসাবো 10 ইবি, ইবি কে ঝুলে নিব, এম এর মান বসাবো, এস এর মান বসাবো। তুমি সুন্দর করে এখান থেকে কি পাবা? হ্যাঁ, না, ইনভার্সলি প্রপোর্শনাল টু, না, রুট ওভার আছে না আবার সামনে? রুট ওভার আছে কিন্তু, তার মানে তখন আমাকে লিখতে হবে। আচ্ছা, এটা আমরা এখানে আপাতত কিছু লিখতে যাচ্ছি না, ঠিক আছে। আবার সেকেন্ড আরেকটা কেস দেখো, আরেকটা বক্স আমি বানাতে চাই। ই ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটাও কিন্তু লেখা যায়, বি মানে বিভব, আর এই ভি মানে হচ্ছে বেগ। ইভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। অতএব এম ই ভি সমান সমান হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার।
এম ই ভি, ভি মানে বিভব, হাফ এম বি হোল স্কোয়ার, এম ই ভি হাফ পি স্কোয়ার, অতএব পি হবে 2 MEV রুট ওভার, পি হবে কত? 2 MEV রুট ওভার, বি মানে বিভব। না না পড়াইনি আমরা এখন, দিশা আমরা পড়াবো 10 নম্বর চ্যাপ্টারে। এরপরে তো আমাদের একটাই তো চ্যাপ্টার বাকি আছে, মেইন চ্যাপ্টার একটি আর বাকি আছে, সেটা হচ্ছে 10। এবং তাহলে তোমরা আমাকে বলো তো, পি যদি এটা হয় তাহলে আমাদের ফর্মুলা হবে কত? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই 2 MEV রুট ওভার, এইচ বাই কত বলতো? 2 MEV রুট ওভার। তাহলে এই যে তিনটা বক্স আমরা পাইলাম, এটা আবার কোন অঙ্কের অ্যান্সার দিতেছে তোমরা? ও আচ্ছা, 1 এটা দিতেছে, বুঝছি। ও বুঝছি 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 বুঝছি। ওই যে আগের অঙ্কটা ছিল 10 EV শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি, আচ্ছা, তার মানে ই কে দেওয়া ছিল। এবার যদি ভি দেওয়া থাকে যে এত বিভব পার্থক্যের, তার মানে আমরা ওইটা করতে পারবো, তাই না? পি বের করতে পারবো। তাহলে উই হ্যাভ নাও 3 বক্সেস। একটা হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি, একটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2 MEK, আর একটা হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2 MEV। এই ভিটা হচ্ছে বিভব, এই ভিটা হচ্ছে বেগ, সাবধান, আর ইকেটা হচ্ছে আমাদের গতি শক্তি। আইন শুনলাম তো, আর কত? সবার লেখা হয়ে গেছে মনে হয়। তার মানে এই পাশে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি তারা ছিল হলো ফোটন, আর এই পাশে হলো আদার পার্টিকেল। এবং সেটা ইলেকট্রন নাও হতে পারে, এটা প্রোটন হতে পারে, আদার যে কোনো পার্টিকেল হতে পারে। এবং তোমাকে যদি পরীক্ষার সময় বলে যে তুমি তুমি এত বেগে দৌড়াচ্ছ, তোমার ভর এত, তুমি এত বেগে দৌড়াচ্ছ, তাহলে তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? একটা অঙ্ক করে ফেলাই না, মজার অঙ্ক। লেখো, আমার ভর, তোমার ভরই বলি, আমার ভর 65 কেজি এবং আমি 200 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছি। একটা অঙ্ক করো না, এমন করো কেন? অথবা তুমি ওসাইন বোল্টকে নিয়ে আসতে হবে, ওসাইন বোল্ট তো এমন জোরে দৌড় দেয়, আল্লাহ রে আল্লাহ, কেমন জোরে দৌড় দেয়। আমার ভর 65 কেজি এবং আমার বেগ যদি 200 কিলোমিটার/আওয়ার হয়, ডেঞ্জারাস, 200 কিলোমিটার/আওয়ার হয়, তবে আমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? করো, অসুবিধা কি? হতে পারে না? যারা কি হলো, এটা আবার কোন সিম্বল আবার? আচ্ছা, সবাই লিখছি আমরা, আমার ভর হলো কত? 65 কেজি এবং আমি 200 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছি। 200 কিলোমিটার, হ্যাঁ নিজেকে নিয়ে এই ম্যাথ দিতেছি, 200 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছি। তাহলে আমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? ওই যে একবার মনে আছে ফাহাদ আল ফয়সাল বলতেছে কি খাইছেন, মানে এটা যে কোন কথা বলতেছে বুঝতেছি না, এই খাইছেন মানে এত বেগে কেমনে দৌড় দিলেন। একবার মনে আছে মারিয়ান জোন্স, কথা বলেছিলাম তোমাদেরকে একবার, মারিয়ান জোন্স কত সালে, সালটা আমার খেয়াল নাই, উনি ছিলেন মানে অলিম্পিকে উনি গোল্ড মেডেল পাইলেন। 100 মিটার স্প্রিন্টে যে গোল্ড মেডেল পায় ছেলেদের মধ্যে তাকে বলা হয় ফাস্টেস্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড, আর মেয়েদের মধ্যে বলা হয় ফাস্টেস্ট ওমেন অফ দি ওয়ার্ল্ড। তো মারিয়ান জোন্স দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট হলো এবং রেকর্ড করে ফেললো। রেকর্ড করার পর লোকজনের সন্দেহ হয়েছে, কিরে মেয়েটা এত জোরে দৌড় দিল কেমনে, এত জোরে মাছ দৌড় দেয় নাকি, আরে খাইছে এত জোরে দৌড় দিল। পরে করলো কি, মানে এরকম কিন্তু ছেলের প্রতিযোগীর বেলা হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, এবং কয়েকদিন আগে রাশিয়াতে এরকম পুরো টিমই তো বাদ দিয়ে দিছে, অলিম্পিকের টিমও বাদ দেওয়ার একটা প্ল্যান ছিল, ওরা সে ফুটবল টিম বাতিল করে দেয়। কি করছিল, যে মারিয়ান জোনসের ডোপ টেস্ট করে ধরা পড়লো,
সে দৌড়ানোর আগে ওষুধ খায় দৌড় দিছে, ওষুধ খায় সে দৌড় দিছিল, এবং মানে উত্তেজক ওষুধ খায় এমন জোরে দৌড় দিছে, ফার্স্ট লেগেছে। কিন্তু পরবর্তীতে ধরা পড়ছে যে ভাই তুমি তো দৌড় দিছো, তুমি তো ওষুধ খায় দৌড় দিছো, তো জোরে দৌড়ে লাগে না, তোমার গোল্ড মেডেল ক্যান্সেল। পরে তার গোল্ড মেডেল ফেরত নেওয়া হয়েছে। মারিয়ান জোন্স এমন জোরে দৌড় দিছিল, লোকজনের সন্দেহ হয়েছে কিরে এত জোরে দৌড়ায় কেমনি। যেমন রাশিয়ায় যেমন রাশিয়া তো মানে এরকম ঝামেলা হয়, দৌড় দেয়, হলো পুরা অ্যাথলেটিক টিমটাকে মনে হয় আমার বাতিল করে দিছিল, আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি কি। ডোপ টেস্ট বলা হয় এগুলোকে, ডোপ। বলো তোমার কই কই তোমার ডি ব্রগলি বের করো, তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত বলো। তোমার ভর হলো 65 কেজি, তার মানে এম এর মান হইল 65 কেজি, বা আমার ভরেই বলো 65 কেজি, এবং ভি হচ্ছে কত বেগে দৌড় দিছি আমি, 200 কিলোমিটার/আওয়ার। তাহলে 200 ইন্টু 1000 ভাগ 3600। আমি জানি না ভি এর মানটা কত আসে, বলো তোমরা। আমার কাছে চাইলো আমার ডি ব্রগলি কত। তাহলে আমার ডি ব্রগলি হলো এইচ বাই এম ভি। এইচ হলো 6.63 টেন টু দি পাওয়ার -34, এম এর মান হলো 65, ভি এর মানটা কত। ও মাগো এত, আচ্ছা ভি এর মানটা একটু বের করবো না, এটা হইলো কিছু 200 দাঁড়াও, 55.55, ভি এর মান আসে 55.55 মিটার/সেকেন্ড। তাহলে 55.55 মিটার/সেকেন্ড, ল্যামডা মান কত আসলো তাহলে। হ্যাঁ কত, 1.837, 1.837 টেন টু দি পাওয়ার মাইনাস কত 37, এত কি ল্যামডা তো মিটার। এইটা হচ্ছে আমার ডি ব্রগলি তরঙ্গ। ইফ আই রান উইথ কত বলতো 200 কিলোমিটার/আওয়ার স্পিড, আমি যদি এত বেগে দৌড়াই, দিস ল্যামডা উইল বি দ্য ডি ব্রগলি অফ ওয়েভলেন্থ অফ মাই, এটা আমার ওয়েভলেন্থ, আমার ডি ব্রগলি তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় ডি ব্রগলির ব্যাপারটা বুঝতে পারছি। ডি ব্রগলি বুঝলাম, আমরা ফটো তড়িৎ ক্রিয়াটাকে বুঝতে পারছি, আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শনের একটা পরীক্ষা গতকাল শিখাইছি আমরা। ওখান থেকে আমরা পেয়ে গেছিলাম হলো নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভবের জন্য আমরা গ্রাফ শিখাইছি, ওই যে সম্পৃক্ত গ্রাফ, তীব্রতা গ্রাফ শিখাইছি বাদান। এগুলো অনেক বইতে নাই, বাট আমরা করাইছি যেগুলো। ঠিক আছে, আবার এই যে আজকে করালাম যে ডব্লিউ নট গ্রাফের মধ্যে তোমাকে যদি পরীক্ষার সময় বলে যে লেখচিত্রে ডব্লিউ নটকে ডি নাম্বারে বলতে পারে, কিন্তু লেখচিত্রে ডব্লিউ নটকে দেখাও, ডি নাম্বারে প্রশ্ন হতে পারে। অনেকেই পারবে না, ডব্লিউ নটকে অনেকেই দেখাইতে পারবে না। এবং এটা কি তুমি দেখতে পারবা এগুলো ভিজিবল, ইজ ইট ভিজিবল না, এটা ভিজিবল না। আচ্ছা এইবার কথা আছে, এবার আমরা এই চ্যাপ্টারে আর মাত্র দুইটা টপিকস বাকি আছে, একটা হচ্ছে কম্পটন ইফেক্ট, আর একটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমি আজকে কম্পটন ইফেক্টটা শুরু করতেছি, বাট ওরে নিয়ে অনেক কথা আছে তোমাদের সাথে। শুধু শুরু করবো আজকে, কম্পটন ইফেক্টটা কাকে বলে লেখো, কম্পটন প্রভাব কাকে বলে। আমরা কিন্তু আশা করা যায় জানুয়ারি থেকে আমরা রিভিশন শুরু করব। রিভিশনটা কিরকম হবে আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে প্রতি চ্যাপ্টার থেকে 20-25টা করে ম্যাথ করাবো। প্লিজ ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট থাকবে। কিছু সিকিউ করাবো, সিকিউ শিট আমি আগে দিয়ে দিব, ম্যাথের শিট আগে একটা গ্রুপ আমরা বানাবো, সেখানে আমরা দিয়ে দিব, এবং সে অনুযায়ী আমরা তখন আর ম্যাথ বলবো না, যেমন আজকে ম্যাথ বললাম এরকম ম্যাথ আর বলবো যে এত নাম্বার ম্যাথ, আমরা এখন এত নাম্বার ম্যাথে যাচ্ছি। এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ভাইটাল হবে আশা করা যায়। মানে কিছুটা ভর্তি পরীক্ষার ফ্লেভার আমরা আগে দিয়ে দিব তোমাদেরকে, সাথে তো বোর্ডের পরীক্ষা আছেই। কম্পটন প্রভাব কাকে বলে লেখো, সুন্দর মতো সংজ্ঞাটা লিখবা আগে।
কম্পটন প্রভাব কাকে বলে? দৌড়। এবং বুঝতে পারলে খুব মজার ব্যাপার, এটা খুবই মজার ব্যাপার। দেখো, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন, উচ্চ শক্তি মানে একটা পেজ ছবি, ছবি তো দুটা ছবি দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটা ফেসবুক গ্রুপেই দিব। গ্রুপ মানে কি তোমাদের এই ইলেকট্রন গ্রুপ, এই গ্রুপটাই আমরা এই গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 10 তো শুরু করবে। ও মাগো, আজকে তো 12 তারিখ, তো আমাদের দুইটা টপিকস আর বাকি এই চ্যাপ্টারে। কি কি টপিকস দুইটা? এই কম্পটন প্রভাব আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আশা করা যায় যে আমরা বুধবার থেকে, আজকে তো কি বার, শনিবার, সোমবার, বুধবার থেকে আমরা মনে হয় চ্যাপ্টার 10 শুরু করতে পারবো মোস্ট প্রবাবলি। লেখেন, কম্পটন প্রভাব কি বলছে? উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে, কম্পটন প্রভাব কি আপন? বানানটা লিখতে হবে। কম্পটন প্রভাব কি? উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো 12 12 20 20, বারে রায়হান ইসলাম তো ম্যাজিক মান বের করছে। 12 12 20 20। বুধবার ভিক্টোরি ডে, কি পড়বো না কেন? পড়বো। আমি আমি মাঝখানে তোমাদের হয়তো একদিন শীতকালীন ছুটি দিব। একদিন, একদিন বলতে কি, মনে করো যদি আমরা শনিবার দেই, তাহলে শীতকালীন ছুটি আমি একদিন দিব। একদিন মানে মাঝখানে তাহলে 2 দিন গ্যাপ পেয়ে যাবো আমরা। দেখো, ভিক্টোরি ডেতে পড়াবো না আমরা? পড়াবো ইনশাল্লাহ। এই সংজ্ঞাটা লিখে চলে যাই, আমরা সংজ্ঞাটা লিখে চলে যাবো। দেখো, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, না বুধবার না, আমি একটু, আমার একটু এবার আমি একটু স্বার্থপরের মতো হব। আমি আমার সুবিধা দেখে দিব। আমি একটু হয়তো একটু বাইরে যাব, কিন্তু একদিন বন্ধ, শুধু একদিন। হুম। একদিন মানে গ্যাপ। মনে করো তোমাকে যদি আমি সোমবার বন্ধ দেই, শনিবার পড়াইলাম, সোমবার বন্ধ দিলাম, তাহলে তুমি রবি সোম মঙ্গল 3 দিন বন্ধ পাচ্ছ, তাই না? এরকম আর কি। দেখো, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, না ঘোরাঘুরির ব্যাপার না, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এই অবস্থায় ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে না? আল্লাহ, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আমি আবার বলি, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। একেই কম্পটন প্রভাব বলে। একে কি বলে ঝটপট বলো তো? কম্পটন প্রভাব বলে। লিখতে পারছি? ঠিক আছে, এখন আসো, শুধুমাত্র একটু ব্যাখ্যাটা দিব। মানে কি, একটা ফোটন গিয়া মনে করো ইলেকট্রনকে আঘাত করলো। ইলেকট্রন করলো কি, ফোটনের আঘাত খাইয়া সে তার জায়গা থেকে সরে গেছে, সে স্থির ছিল। হ্যাঁ ঠিক, হ্যাঁ ইয়া জিন। তার মানে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কমে যাবে। আঘাত খাইয়া ইলেকট্রন সরে গেল। ইলেকট্রন তো প্রথমে স্থির ছিল, সে যে সরলো, তার যে বেগ হইলো, তার যেটা শক্তি হইলো, এই শক্তি সে কার কাছ থেকে পাইলো? ওই ফোটন থেকে পাইছে। তার মানে কি, ফোটনের শক্তি কমে যাবে। এই বাংলা এটাই, কম্পাউন্ডার নেম তো একটা নাম।
জান্নাতুল নাইম দিশা, দিশা এটা হলো নাম একটা, কম্পোটন নেম অফ সায়েন্টিস্ট। যেমন ডি ব্রগলি একজনের নাম, কম্পোটনও একজনের নাম। অতএব বাংলা নাম কম্পোটন আছে, বাংলাও কম্পোটন, ইংলিশও কম্পোটন। গ্রিন হাউস ইফেক্ট, যেমন গ্রিন হাউস ইফেক্ট আবার কই পেলাম? আচ্ছা, মানে আমার কথাটা একটু খেয়াল করো, কম্পোটন প্রভাবে কি হয়, একটা ফোটন গিয়া স্থির ইলেকট্রনকে আঘাত করলো, আঘাত করে সে ইলেকট্রনটাকে সরায় ফেললো, ইলেকট্রনটাকে সে সরায় ফেললো। আচ্ছা, এখন ইলেকট্রনটা তো প্রথমে স্থির ছিল, ফোটনের ধাক্কা খাইয়া সে সরে গেল, তার মানে ইলেকট্রন একটা বেগ আসলো, ইলেকট্রন একটা গতিশক্তি আসলো। তাই এই গতিশক্তি কোত্থেকে আসলো? দেখা যায় ওই যে ফোটনের আঘাত করছে, ফোটনের শক্তির কিছু অংশ ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তর হয়েছে, তাহলে ফোটনের শক্তি কমে যাবে। কথার কথা বলি, মনে করো ফোটনের শক্তি ছিল 10, সে আঘাত করলো ইলেকট্রনকে, ইলেকট্রনের গতিশক্তি হলো 4, তাহলে ফোটনের এখন শক্তিটা কত? 6, কারণ 4 তো সে ইলেকট্রনকে দিয়ে দিছে। তাহলে শক্তি হলো 4, ছিল 10, হইল 6। শক্তি ছিল 10, হইল 6, তার মানে কি? তার শক্তি কমে গেছে। শক্তি কমে গেছে মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। এই যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, অথবা কম্পাঙ্ক কমে গেছে। শক্তি কমে গেছে, কম্পাঙ্ক কমে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। এই প্রভাবটাকেই আমরা বলি হচ্ছে কম্পটন প্রভাব। এবং কম্পটন প্রভাবে আমি আগামীকাল এটা শুরু করব, একটা সুন্দর কথা বলে আমি শেষ করতে চাই ইলেকট্রন সম্পর্কে। ও আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, যে ইলেকট্রন সম্পর্কে একটা মজার কথা আছে, মজার কথা, একটা সুন্দর, একটা সুন্দর একটা কথা আছে। ইলেকট্রন, তোমাকে যদি আমি দেখি তাহলে তুমি একরকম, আর তোমাকে যদি আমি না দেখতে চাই তাহলে তুমি অন্যরকম। কথাটা খেয়াল করো, ইলেকট্রন তোমাকে যদি আমি দেখি তাহলে তুমি একরকম, আর তোমাকে যদি আমি না দেখতে চাই তাহলে তুমি অন্যরকম। এটা দিয়ে আমরা আগামী ক্লাসে আমাদের পড়া শুরু করব। ইলেকট্রনকে দেখলে একরকম, ইলেকট্রনকে না দেখলে আরেক রকম। কি ফ্যান্টাস্টিক কথা! ওকে দেখবো ও একরকম, যদি ওরা না দেখতে চাই ও অন্যরকম। এই কথাটি নিয়েই আমরা আগামী ক্লাসে আমাদের জার্নি শুরু করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, পড়াশোনা করতেছো আশা করি। দিনের শেষে বোর্ডের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় তোমাকে বসতে হবে, তোমাকে পরীক্ষায় বসতে হবে, কোনো ডাউট নেই। অতএব জানটা দিয়ে পরিশ্রম শুরু করে দাও। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ফোটনস ইন এ ডাবল স্লিট সামথিং ছিল মানে কি? আচ্ছা, আমি বুঝতে পারলাম না। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।